এইটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যেদিন থেকে সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন করেছেন আমি কি চোর, সেদিন থেকেই বিভিন্ন রকম দুর্নীতির ডালপালায় তাকে বসে থাকতে দেখার সুযোগ বা সৌভাগ্য আমাদের হয়ে যাচ্ছে। বিভিন্ন দুর্নীতি, যেমন দেখুন পুরসভার নিয়োগ দুর্নীতি, সেটার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়িতে গেল, রেড করলো। তারপরে ধরুন এই যে বাকিবুর রহমান রেশন দুর্নীতিতে যাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেখানেও দেখা যাচ্ছে যে সেই বাকিবুর রহমানের সঙ্গে ফিরহাদ হাকিমের হাসি হাসি ছবি। কিন্তু একটা দুর্নীতি বা একটা অভিযোগ যেটা একদম তার ঘরে থুরি দপ্তরের বিষয়, সেইটাই কিছুতেই তার গা পর্যন্ত পৌঁছাচ্ছে না, তার গায়েই লাগছে না। কলকাতা পুরসভার গাফিলতি, কলকাতা পুরসভার বিরুদ্ধে অভিযোগ, অথচ কলকাতা পুরসভার সর্বেসর্বা যিনি, তিনি বারবার দায় ঝেড়ে ফেলছেন, কাঁধে আসলেই তিনি ঝেড়ে ফেলে দিচ্ছেন। আসলে ক্ষমতার কাছাকাছি যে মানুষগুলো থাকেন তাদের তো কোনো পাপই গায়ে লাগে না। এখানে বিষয়টা কিসের? এখানে বিষয়টা হলো বেআইনি নির্মাণের। প্রমোটার বেআইনি বাড়ি তৈরি করছেন, 30 লাখ 50 লাখ টাকা নিয়ে প্রশাসন অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকছে, এরকম অভিযোগ সামনে উঠে আসছে। মানে এইভাবে যদি বছর বছর মোটামুটি 1000 কোটি টাকাও আয় করা যায়, তাতেও অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ দুর্নীতির এই অর্থনীতিতে এটা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। এইখানে বিষয়টা কি বলছি দেখুন, আপনি যদি একটা ফ্ল্যাট বাড়ি কিনে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই তার ইএমআই দিচ্ছেন এখনো পর্যন্ত, কিংবা দেওয়া হয়ে গেছে, আপনি একটু রিলিভড হয়েছেন, একটু শান্তিতে বসেছেন যে বেশ দুদণ্ড এবার আমি শান্তি পাবো। কিন্তু এইখানেই একটা প্রশ্ন করতে হচ্ছে যে আপনি আপনার বাড়ির কাগজপত্র, জমির কাগজপত্র সমস্ত কিছু ভালো করে খতিয়ে দেখেছেন তো, ভালো করে সব কাগজপত্র রেখে দিয়েছেন তো? কারণ এইরকমটা নাও হতে পারে যে আপনার যেখানে বাড়িঘর রয়েছে সবকিছু সেখানে ঠিকঠাক রয়েছে। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অন্যরকম একটা মামলা এসেছে, সেখানে দেখা যাচ্ছে প্রমোটার 4 তলা বাড়ি তৈরি করে দিয়েছেন, হ্যান্ডওভার করে দিয়েছেন সেই বাড়ি, বিভিন্ন পরিবার সেখানে থাকতে শুরু করে দিয়েছে, তারা প্রত্যেকে ইএমআই এর মাধ্যমে লোন চোকাচ্ছে বাড়ি কেনার। কিন্তু এই মুহূর্তে তাদের বলা হচ্ছে তারা যে বাড়িতে থাকছেন সেটি একটি বেআইনি নির্মাণ, সেই বাড়িটা ভেঙে ফেলা হবে, তাদের মাথার ওপর থেকে ছাদ চলে যাবে। বিষয়টা কি হয়েছে একটু ভেঙে বলি, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। বিধাননগরের 36 নম্বর ওয়ার্ডের একটি 4 তলা বাড়ি বেআইনি নির্মাণ বলে সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু পুরসভার কর্মীরা সেই বাড়ি ভাঙতে গেলে সেখানে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান। এরপরে সেই ওয়ার্ডের কাউন্সিলরকে আদালতে ডেকে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাউন্সিলর চামেলি নস্কর তিনি আদালতে এসে বিচারপতিকে জানান, আমার এলাকায় এইরকম বেশ কিছু নির্মাণ রয়েছে, কয়েকশো নির্মাণ রয়েছে, আমি গত 1 বছর ধরে কাউন্সিলর, এইখানে কোনগুলো আইনি নির্মাণ আর কোনগুলো বেআইনি নির্মাণ সেটা আমি জানি না। কাউন্সিলর বলছেন তার এলাকায় কোনগুলো আইনি নির্মাণ আর কোনগুলো বেআইনি নির্মাণ তিনি জানেন না। তারই সঙ্গে কাউন্সিলর বলছেন যে পুরসভাকে আমি চিঠি দিয়েছিলাম বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য, কিন্তু পুরসভা কিছু জানায়নি, মানে আমার কোনো দোষ নেই, পুরসভার সবটা দোষ। এইখানে বিচারপতি কাউন্সিলরকে বলেন, তার মানে আপনি তো আপনার কাজ সঠিকভাবে করতে পারছেন না, আপনার যে পদ সেই পদের জন্য আপনি অনুপযুক্ত, আপনি অপদার্থ, তাহলে আপনি ইস্তফা দিয়ে দিন। এরপরে সেই কাউন্সিলর আরও জানান যে এই জমিটা উদ্বাস্তুদের জন্য কোনো একটি প্রকল্পে দান করা হয়েছিল, তারপর থেকে এখানে এরকম অনেকগুলো বহুতল নির্মাণ হয়েছে। এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য সামনে রাখি, যেটা অন্য একজন করেছেন, কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লদল ভট্টাচার্য। তিনি বলছেন যে অন্য একটি জনস্বার্থ মামলায় রাজ্য এটা স্বীকার করে নিয়েছে যে এই এলাকায় অনেকগুলো বেআইনি নির্মাণ রয়েছে, উদ্বাস্তু পুনর্বাসনের জন্য জমি দেওয়া হয়েছিল, পরবর্তীকালে সেখানে অনেকগুলো এরকম 5 তলা 6 তলা বহুতল নির্মাণ করা হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকেও এই বেআইনি নির্মাণগুলো ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে রাজ্য বহু দিন ধরেই জানে যে এখানে জমি নিয়ে কিভাবে 9-6 ছক্কা হয়েছে, বেআইনি নির্মাণ হয়েছে, রাজ্য স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ আমি জানি এখানে বেআইনি নির্মাণ হয়েছে। কিন্তু এই স্বীকার করার পর, জানার পর রাজ্যের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে এই বেআইনি নির্মাণ নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে সেটা একেবারেই পরিষ্কার নয়। এবার এখানে যে পরিবারগুলি বাড়িহারা হবে যদি এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়, তাদেরও নিজের বক্তব্যটা রাখার জায়গা দিতে হবে। বিচারপতি সেই পরিবারের মানুষজনকেও ডেকে পাঠিয়েছিলেন আদালতে, এবং তাদের বক্তব্য শোনার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আপনাদের ঠকানো হয়েছে এটা জানার পর আমি আমার মত পরিবর্তন করছি। প্রমোটার আপনাদের ঠকাতে পারে, আদালত তো ঠকাতে পারে না। মানবিকতারও একটা বিষয় রয়েছে। দুর্গাপুজোর সময় কারুর মাথার ওপর থেকে ছাদ চলে যাক, এটা আমিও চাই না। তারই সঙ্গে বিচারপতি এই নির্দেশ দিয়েছেন, পুজোর পরে ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে, দরকার হলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে এই বেআইনি নির্মাণ ভাঙা হবে। তারই সঙ্গে যারা যারা এই বাড়িতে থাকেন, এই পরিবার যারা ক্ষতিগ্রস্ত হবেন, তাদেরকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করা যায় কিনা, তাদের জন্য কি করা যায় সেটা দেখার জন্যও কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রমোটারের তরফ থেকে যাতে তারা টাকা ফেরত পান সেই রকম ব্যবস্থাও যাতে করা হয় সে সম্পর্কেও বিচারপতি বেশ কিছু নির্দেশ দিয়েছেন।
কিন্তু তারই সঙ্গে এখানে একটা ম্যাজিক ট্রিক রয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবজারভেশন এখানে সামনে রেখেছেন, যে প্রশ্নটা আপনারও মাথায় আসতে পারে, কিন্তু সরকার বা প্রশাসন হয়তো এই প্রশ্নটা নিয়ে ভাবতেই চায় না। বিচারপতি প্রশ্ন করছেন, যেখানে একটা ইট গাঁথার জন্য পর্যন্ত পুরসভার অনুমতি নিতে হয়, সেখানে কার এত ক্ষমতা যে একটা 4 তলা বাড়ি তৈরি হয়ে গেল বেআইনিভাবে, সেটা কেউ জানতেই পারলো না, দেখতেই পারলো না? পিসি সরকারের মতো ওই হাত নাড়ানো হয়েছে আর বাড়ি তৈরি হয়ে গেছে, এরকম বিষয় নাকি? পিসি সরকারের ম্যাজিক তো আমি আপনাকে দেখাতে পারবো না, কিন্তু সেই ম্যাজিক ট্রিকের কাছাকাছি ম্যাজিকের গল্প আমি আপনাকে শোনাতে পারি। যেমন দেখুন, কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ড, সেখানেও একটি বেআইনি বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, এবং সেই বাড়ি যখন পুলিশ এবং পুরসভা কর্মীরা ভাঙতে যান, সেখানে বিক্ষোভ দেখানো হয়, পুলিশ পুরসভার কর্মীরা ফিরে চলে আসেন। কিন্তু এই বিক্ষোভ কারা দেখান, কারা এই বেআইনি নির্মাণ ভাঙার কাজে বাধা দেন? সেই এলাকার পুরো প্রতিনিধি দল বল নিয়ে এসে পুলিশ কর্মী এবং পুরসভা কর্মীদের ওই বাড়ি ভাঙা থেকে বাধা দেন, তাদেরকে বিরত করেন। এবং সেখানে ওই পুরো প্রতিনিধির বক্তব্য হচ্ছে, যে বাড়িটাকে বেআইনি বলে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, সেটা একটা গরিব মানুষের বাড়ি, অনেক কষ্ট করে সেই বাড়িটা তৈরি করেছে, এইরকম ভাবে ভেঙে না ফেলে কাজ বন্ধ করার নোটিশ দেওয়া যেতে পারত। এইভাবে যদি বাড়ি ভাঙা হয়, তাহলে আমার ওয়ার্ডই তো ফাঁকা হয়ে যাবে। এবার এখানে আপনি খুব স্বাভাবিক একটা প্রশ্ন করতে পারেন, যে একজন গরিব মানুষকে প্রথমেই বেআইনি এই নির্মাণ করার অনুমতিটা দেওয়া হলো কেন? তাকে যদি প্রথমেই বাধা দেওয়া হতো, তাহলে এই বাড়িটা তৈরি হতো না, তার টাকা পয়সাও খরচ হতো না। প্রথমেই এই অনুমতিটা দেওয়া হলো কি করে? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই পুরো প্রতিনিধি তার মানে জানেন যে তার ওয়ার্ডে কতগুলো এরকম বেআইনি নির্মাণ রয়েছে, যে তিনি বলছেন এইভাবে বাড়ি ভাঙা হলে তো আমার গোটা ওয়ার্ডই ফাঁকা হয়ে যাবে। কিংবা ধরুন আরেকটি ঘটনা, বিধাননগর পুরসভার হাতিয়াড়া এলাকার ঘটনা। সেখানে স্থানীয় মানুষজন অভিযোগ করছেন যে একটা বহুতল তৈরি হয়েছে, সেখানে উপযুক্ত নিয়ম মানা হয়নি, উপযুক্ত যে ছাড় দেওয়ার কথা সেই ছাড় না দিয়েই 6 তলা একটা বহুতল তৈরি করা হয়েছে। এবার প্রমোটার বলছেন আমি ঠিক করেছি, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন 6-7 মাস ধরে এই নির্মাণ চলছিল, সেই সময় উপযুক্ত ছাড় না দিয়েই এই নির্মাণ করা হচ্ছিল। তখন যদি পুরসভা প্রশাসন নজর দিত এটাকে, তখনই যদি আটকানো হতো, তাহলে এইভাবে সারাক্ষণ আমাদের মৃত্যু ভয় মাথায় করে নিয়ে চলতে হতো না। পুরসভা বা প্রশাসন চোখের সামনে এটা দেখেও কি করে দেখলো না, দেখেও কি করে এড়িয়ে গেল গোটা বিষয়টা, এই নির্মাণে কেন বাধা দিল না? এবার ধরুন এই বহুতল যদি ভেঙে পড়ে, যদি হেলে যায়, সেখানে যদি কেউ মারা যান, তাহলে কি হবে? কে দায় নেবে? প্রশাসনের তরফ থেকে একটা ক্ষতিপূরণ ঘোষণা করে দেওয়া হবে, মরে গেলেই ক্ষতিপূরণ, কিন্তু তারপর আর কিছু নেই। আরেকটা ঘটনার কথা শুনুন, যেখানে সত্যি সত্যি প্রাণ চলে যাওয়ার ঘটনা সামনে আসছে। কলকাতা পুরসভার ঘটনা, সেখানে একটি 4 তলা বাড়ি, সেই 4 তলার ওপরে বেআইনিভাবে আরো তলা নির্মাণ করা হচ্ছিল। সেই কাজ চলার সময় লোহার রড দড়ি ছিঁড়ে পড়ে যায়, এবং সেই লোহার রড মাথায় গেঁথে কলেজের 2য় বর্ষের এক ছাত্র মারা যান। স্থানীয় মানুষজন সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় মানুষজনকে প্রশ্ন করলে তারা বলছেন, আমাদের এখানে বেআইনি নির্মাণ কোনো ব্যাপারই নয়, চারিদিকে চলছে, বারবার অভিযোগ জানানো হয়। আজকে এই যে 4 তলা বাড়িটার উপর বেআইনিভাবে আরো তলা তৈরি করা হচ্ছিল, পুরসভা সেটা জানে না? বারবার যে এলাকা থেকে বেআইনি নির্মাণের অভিযোগ করা হচ্ছে, সেখানে কেন এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় না? তারই সঙ্গে কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে 9 নম্বর বড় ওই এলাকা থেকে প্রচুর পরিমাণে বেআইনি নির্মাণের অভিযোগ বারবার উঠে এসেছে। এবার ওই যে কলেজের 2য় বর্ষের ছাত্র মারা যান, সেখানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম গিয়ে পৌঁছেছিলেন। তিনি সেখানে পৌঁছানোর পর সাধারণ মানুষজন তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং তাদের একটাই দাবি, এলাকায় বেআইনি নির্মাণ ব্যাপক হারে বেড়ে গেছে। আর এই সমস্ত কিছু নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন, তার দপ্তর এত কিছু অভিযোগ উঠে আসছে, তিনি কি বলছেন? তিনি এই নিয়ে যে কথাটা বলছেন, সেটা আমি একদম আপনাদেরকে পড়ে শোনাবো। এত সুন্দর একটা মন্তব্য, সেখান থেকে কিছু বাদ পড়ে গেলে খুব খারাপ হবে, একদমই মিস করা যাবে না। পুরো ভোটের আগে টক টু মেয়রে এই বেআইনি নির্মাণ নিয়ে ফোন এসেছিল। সেই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কি বলেছিলেন? তার বক্তব্য ছিল, পয়সা খায় বিল্ডিং বিভাগ এবং থানা, অথচ বদনাম হয় কাউন্সিলরের। ফিরহাদ হাকিম আধিকারিকদের উদ্দেশ্য করে বলেন, 6 মাস বাদে ব্যবস্থা নিলে আর কি হবে? বাড়ি তৈরি হয়ে যাবে, অবৈধ নির্মাণ হয়ে যাবে দাদাগিরি করে। 6 মাস পর ব্যবস্থা নিলে ততদিনে লোকও ঢুকে যাবে, তারপর আমরা ভাঙতে পারবো না। তৈরি করার সময় না ভাঙলে লোক ঢুকে যাবে, বড়তে টাকা দিয়ে দেবে আর কাজটা করে নেবে। এইখানে মেয়র নাচবে, ডিজি নাচবে, সবাই নাচতে থাকবে, আর ওখানে বড় তার নিজের কাজ করবে। লোয়ার লেভেলে কেন আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে বলি, এখান থেকেই পয়সা খায় ওরা। অভিযোগ এসেছে মানেই দর দ্বিগুণ হয়ে যাবে। পয়সা বিল্ডিং ডিপার্টমেন্ট আর থানা খায়, বদনাম হয় কাউন্সিলরের। কাউন্সিলরের পক্ষে তো জানা সম্ভব নয় কোনটা বৈধ আর কোনটা অবৈধ।
তার সঙ্গে মেয়র আরও বলছেন, বিল্ডিং প্ল্যান তো কাউন্সিলরের কাছে আসে না, জনপ্রতিনিধিরা এসব বিষয় জানে না, এটা বিল্ডিং ডিপার্টমেন্ট করে, আইন ভেঙে কিছু হলে ধরে নেব বিভাগের গাফিলতি বা থানার গাফিলতি থাকতে পারে। এইখানে একটা উভয় সংকট দেখুন, একটা মজার বিষয়। বলা হচ্ছে কলকাতা পোর্ট এলাকা থেকে প্রচুর পরিমাণে বেআইনি নির্মাণের অভিযোগ উঠে আসছে, এটা ফিরহাদ হাকিমের নিজের এলাকা, কিন্তু তারপরেও তিনি বলছেন দোষটা তার নয়, মেয়রের দোষ নয়, যদিও পুরসভার গাফিলতির কথা উঠে আসছে। বেশ, তারপর তিনি বলছেন কাউন্সিলরেরও দোষ নয়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বেআইনি নির্মাণ ভাঙতে গেলে কাউন্সিলর এসে বাধা দিচ্ছেন, কিন্তু তারপরেও কাউন্সিলরের দোষ নয়। কাউন্সিলরের নিজের এলাকায় কোনটা আইনি নির্মাণ কোনটা বেআইনি নির্মাণ কাউন্সিলর জানেন না, কিন্তু তারপরেও কাউন্সিলরের দোষ নয়, দোষটা কার? বিল্ডিং ডিপার্টমেন্টের দোষ। কিন্তু এই বিল্ডিং ডিপার্টমেন্টটা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের আন্ডারেই তো, তার দপ্তরের আন্ডারেই তো রয়েছে, তাহলে সেই দপ্তরের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন টাকা খাওয়ার, অথচ তার অবধি কোনো দোষ পৌঁছাবে না, তার কোনো দোষ নেই, তিনি তার সমস্ত দায় ঝেড়ে ফেলে দিচ্ছেন। আর এই গোটা বিষয়টা থেকে লাভের গুড় কে খেয়ে যাচ্ছে? প্রমোটার। আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করা হচ্ছেন সাধারণ মানুষ। একটি জায়গার জনপ্রতিনিধি, কাউন্সিলর, বিল্ডিং ডিপার্টমেন্ট, বড় ইঞ্জিনিয়ার সবাই মিলে বলছেন, প্রমোটার সবাই মিলে বলছেন একদম বৈধ কাগজপত্র, বৈধ জমি, বৈধ নির্মাণ, কোনো সমস্যা নেই। আপনি সবার কথা শুনে বিশ্বাস করে সমস্ত কাগজপত্র দেখে আপনার জীবনের সমস্ত পুঁজি লাগিয়ে একটা ফ্ল্যাট বাড়ি কিনছেন, নিজের স্বপ্নের একটা বাড়ি তৈরি করছেন, তারপর হঠাৎ একদিন আপনি জানতে পারছেন সবটাই অবৈধ, এই বাড়ি ভেঙে ফেলা হবে। তাহলে মাথার ওপর থেকে ছাদটা হারাচ্ছে কে? সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? সাধারণ মানুষ, তাছাড়া তো আর কেউ নয়। এই গোটা বিষয়টার মধ্যে থেকে আপনি যদি কোনো সেন্স বের করতে না পারেন, তাহলে আপনাকে একেবারেই কোনো দোষ দেওয়া যাবে না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 16টি পরিবার যারা ওই বেআইনি চারতলা বাড়িটা ভেঙে দেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হবেন, তাদের উদ্দেশ্যে বলেছেন যে আপনাদের ঠকানো হয়েছে জেনে আমি মত পরিবর্তন করছি। একটা মানবিকতা বিষয় আছে, প্রমোটার ঠকাতে পারে, আদালত ঠকাতে পারে না। দুর্গাপুজোর সময় কারুর মাথার ওপর থেকে ছাদ চলে যাক, এটা আমি চাই না, কিন্তু পুজোর পরে বাড়ি ভাঙার নির্দেশটা দেওয়া হয়েছে। দেখুন, রোজ রোজ বিচারপতি শুধুমাত্র মানবিকতার উপর ভর করে নির্দেশ দিতে পারবেন না, বিচার করতে পারবেন না, সেটা সম্ভব নয়। আর রোজ রোজ দুর্গাপুজোও থাকবে না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।